আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের তথ্য জানান। এ সময় শুল্কমুক্ত বাজার সুবিধা সম্প্রসারণে ভুটানের সঙ্গে অগ্রাধিকার বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ বলে সাংবাদিকদের অবহিত করেন তিনি। এসবি বুলবুলের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। কেন্দ্রীয়ভাবে নয়, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এমন তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব জানান, স্থানীয় সরকার আইন 2020-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনটি পাশ হলে মেয়াদ শেষে 3 মাসের মধ্যেই হবে নির্বাচন। 3 মাসের মধ্যে ইলেকশন শেষ করতে হবে এবং যেই দিন শপথ হবে তার 15 কার্য দিবসের মধ্যে হ্যান্ডওভার হয়ে যাবে আর কি। এছাড়া শুল্কমুক্ত বাজার সুবিধা সম্প্রসারণে ভুটানের সঙ্গে অগ্রাধিকার বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। 2010 সাল থেকে বাংলাদেশ ভুটানকে 18টা পণ্যে আমরা দিচ্ছি, আপনার শুল্কমুক্ত বাজার দিচ্ছি আমাদের এখানে, আর বাংলাদেশের 90টা পণ্য আপনার ভুটানে শুল্কমুক্ত বাজার সুবিধা পাচ্ছে। তারই ধারাবাহিকতায় 21 এবং 23 আগস্ট 2019-এ ভুটানের থিম্পুতে বাংলাদেশ এবং ভুটানের মধ্যে একটা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মিটিং হয় এবং দ্বিতীয় সভা হয় এই বছর 19শে জুন, এবং এর মাধ্যমে একটা ডিটারমিনেশন অফ অরিজিন অফ গুডস নিজ নিজ দেশের অনুমোদন সাপেক্ষে একটা পিটিএ ড্রাফট করা হয়। এই পিটিএটা আজকে উপস্থাপন করা হয়েছে এবং এটা আমরা অনুমোদন করা হয়েছে। ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশ বিমান কর্পোরেশন রহিত আইনের খসড়া অনুমোদন দেওয়া হয় এবং প্রতি বছর 8 আগস্টকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মদিন পালনে তথ্য মন্ত্রণালয়ের প্রস্তাবেরও অনুমোদন দেওয়া হয়। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। খুলনার বন্ধকৃত মসজিদ জুট মিলে শ্রমিকরা শ্রম অধিদপ্তর পরিচালকের কার্যালয় ঘেরাও করে তাদের চূড়ান্ত বকেয়া অর্থ পরিশোধের দাবি জানিয়েছে। সোমবার খুলনায় বয়রায় শ্রমিক অধিদপ্তর পরিচালকের কার্যালয় মিছিল নিয়ে শ্রমিকরা ঘেরাও করে রাখে। পরে শ্রম অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান শ্রমিকদের সকল পাওনা পরিশোধের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। কথা বলবো শ্রমিকদের সাথে, এরা জানে আমরা তাদের সাথে আছি, আমরা বুঝিয়ে বলবো যে আপনারা ফিরে যান। 17 তারিখে মামলার ইস্যু আছে এবং আমরা মালিকদেরকে কিভাবে টাকাটা আদায় করে দেওয়া যায়, যেহেতু তার অ্যাসেট আছে, এখানে তার বিল আছে, জমি আছে, সে ব্যবস্থা আমরা করবো। দেশে করোনা ভাইরাসে মৃত্যু হলো আরও 26 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4759 জনে। এছাড়া করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 1812 জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলো মোট 3,39,332 জনের শরীরে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। আলোচিত মেজর সিনহা হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে রুবেল শর্মা নামের আরও এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব 15। গ্রেফতারকৃত রুবেল টেকনাফ থানার পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুর 12টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে হাজির করা হয়। র‍্যাব 15 কক্সবাজারের উপ অধিনায়ক মেজর মেহেদি হাসান জানান, ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে মেজর সিনহা হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার দেখানো হয় তাকে। টেলিযোগাযোগের অবৈতনিক নৈমিত্তিক শ্রমিকদের চাকরি স্থায়ীকরণে 1 সেপ্টেম্বর থেকে অবস্থান ধর্মঘট পালন করছে বিটিসিএল ক্যাজুয়াল কর্মচারী কল্যাণ সমিতি। সকালে ঢাকা টেলিযোগাযোগ ভবনের সামনে সমিতি ধর্মঘট পালন করেন। এ সময় বক্তারা স্বচ্ছ তালিকার মাধ্যমে সিটভুক্ত করে চাকরি স্থায়ীকরণের দাবি জানান। সেই সাথে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দিবে বলে তারা ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আলামিন। শেখ হাসিনা দিন বদলে সমাজসেবা এগিয়ে চলে এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজার ক্যান্সার, কিডনিজনিত রোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের চিকিৎসা সেবার সুবিধার্থে আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে জেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়। সোমবার জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামাল হোসেন। আগামী 2 দিনের মধ্যে অস্থায়ী সড়ক তৈরি করে
জনগণের দুর্ভোগ লাঘব করা হবে বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসক আতাউল গনি। সোমবার দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাটুভাঙ্গা এলাকার বেহাল অবস্থা পরিদর্শনকালে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় টাঙ্গাইল জেলা অতিরিক্ত পুলিশ সুপার শফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালিক এবং প্রকল্প পরিচালক আবু ইসহাক উপস্থিত ছিলেন। বরিশাল নদী বন্দরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি লঞ্চের ৩৯১ নম্বর কেবিন থেকে মধ্যবয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল পেরিয়ে গেলেও কেবিন বন্ধ থাকায় নৌ পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে লঞ্চের কেবিন থেকে মরদেহটি উদ্ধার করে। সিআইডির দল পরিদর্শন করেছে ঘটনাস্থলটি। নৌ সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, গলার নিচে আঘাতের চিহ্ন রয়েছে। কুমিল্লায় নিখোঁজের 7 দিন পর সাফর আলী নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে জেলার তিতাস উপজেলার জগৎপুর ইউনিয়নের ডাবুরভাঙ্গা গ্রামের একটি বাগান থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। 7 সেপ্টেম্বর বাসা থেকে বের হয় সে। খোঁজাখুঁজির পরেও পাওয়া যাচ্ছিল না তাকে। এদিকে সোমবার সকালে বাগান থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে এবার আক্রান্ত হল মাদারীপুরের শিবচরের চরাঞ্চলের বন্দরখোলা ইউনিয়ন পরিষদের দ্বিতল ভবন। ব্যাপক ভাঙনে রোববার বিকেলে ভবনটির পিলার নদীতে চলে যায়, তবে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে মালামাল। পাশে একটি কমিউনিটি ক্লিনিক এবং কাজিরসুরা বাজারের অর্ধশতাধিক দোকানপাট সহ বিস্তীর্ণ জনপদ রয়েছে ভয়াবহ ভাঙন ঝুঁকিতে। দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার পিতা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুরে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধার সন্তানরা। দুপুরে নগরীর কাচারি বাজার 0 পয়েন্টে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড রংপুর জেলা ও উপজেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাব্যতা সংকটে 8 দিন বন্ধ থাকার পর পরীক্ষামূলকভাবে চালুর 3 দিনের মাথায় আবারও চ্যানেল বিপর্যয়ের কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে মুন্সিগঞ্জ শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি চলাচল। রোববার রাত 9টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ। শিমুলিয়া ঘাটে তৃতীয় দিনের মতো পদ্মার ভাঙন অব্যাহত থাকায় জিও ব্যাগ ফেলে 3 নম্বর রোরো ফেরি ঘাট রক্ষায় কাজ করছে বিআইডব্লিউটিএ। তবে ভাঙন ঠেকানো যাচ্ছে না। এতে ঘাটে ব্যবসায়ী, আশেপাশের বাসিন্দারা রয়েছেন ভাঙন আতঙ্কে। ঘাট কর্তৃপক্ষ জানায় 8 দিন বন্ধ থাকার পর শুক্রবার পরীক্ষামূলকভাবে চালু হলেও রাতে বন্ধ এবং দিনে সীমিত আকারে চলছিল ফেরি। এর মধ্যেই লৌহজং টার্নিংয়ের মুখে নাব্যতা সংকট দেখা দেয় এখন চলছে ড্রেজিং। নাব্যতা সংকটে ছোট ফেরিও চলতে পারছে না, তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এই নৌরুটের সকল প্রকার ফেরি চলাচল। পদ্মার ভাঙনের তাণ্ডবে ঝুঁকির মধ্যে রয়েছে শিমুলিয়ার নতুন 3 নম্বর ঘাট। ভাঙনের মুখে সরিয়ে নেওয়া হয়েছে বিভিন্ন স্থাপনা। ভাঙন থেকে ঘাট রক্ষায় ফেলা হচ্ছে বালু ভর্তি জিও ব্যাগ। তাই ঘাট পারাপারে অপেক্ষমান যানবাহনকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হচ্ছে। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে গড়ে ওঠা কারখানা এবং পরিবেশ দূষণ করছে এমন কারখানা বন্ধে সাভারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে পরিবেশ অধিদপ্তর। এ সময় সাভার ও আশুলের অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া হয় এবং অপর একটি প্রতিষ্ঠানকে 70,000 টাকা আর্থিক দণ্ড দেওয়া হয়। সোমবার পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে www.facebook.com/anandotv পেজে যুক্ত হন। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।